আসসালাম ম্যাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ম্যাম? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমরা কি হোস্টেলে আসা শুরু করছো, মানে কলেজে? আস্তে 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 মানে আসবে সবাই আস্তে। তোমাদের কি কোনো ঘোষণা অ্যানাউন্স করছে কবে পরীক্ষা হবে তোমাদের? 15 তারিখে দিকে হতে পারে, ফেব্রুয়ারির। 15 তারিখে? জি ম্যাম, ফেব্রুয়ারি 15 তারিখে, মানে যা- মৌখিকভাবে রুটিনটা নেই, মৌখিকভাবে বলছে আর কি এরকম। ও, ফেব্রুয়ারি 15 তারিখে না? ওকে, ভেরি গুড। এটা হলে খুবই ভালো হয় তোমার জন্য। জি ম্যাম, হোস্টেলে আছি হোস্টেলে। রিমেম্বার, in the last class I have already discussed about the introduction of the virus. Up to which level? Up to which level? মনে আছে? Do you remember? ডিফারেন্স ডিফারেন্সটা Difference between bacteria and virus. Okay, very good. কে এটা বলছো? তোমার নামটা কি? ডিভাইড উম, জুনায়েদ। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো ডিভাইড। এখানে ডিফারেন্স বিটুইন ব্যাকটেরিয়া এন্ড ভাইরাস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু লটস অফ ডিফারেন্স দিতে পারে। আমি অলরেডি কিন্তু আলোচনা করেছি হোয়াট ইজ মাইক্রো অর্গানিজম, ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজম। এটা ব্যাকটেরিওলজিতে যেমন ইম্পর্টেন্ট, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ইয়োর ভাইরোলজি। হ্যাঁ, মাইক্রো অর্গানিজম যে ফ্লো চার্টটা দিয়েছি, জাস্ট ফলো ইন দ্যাট ওয়ে। এরপর সেকেন্ড যেটা বললাম, সাম ডেফিনিশন অফ ভাইরাস অর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ভাইরাস, প্রায় 7 পয়েন্ট কিন্তু আমি ইনক্লুড করে দিয়েছি না? এরপর নেক্সট আমি আলোচনা করেছি যে ডিফারেন্স বিটুইন, তোমাদেরকে বলতে পারে ব্যাকটেরিয়া অর ভাইরাস, অথবা ইন ফিউচারে বলতে পারে প্রোক্যারিওটস অথবা ইউক্যারিওটস। প্রোক্যারিওটস অথবা ইউক্যারিওটস এর দ্যাট ইজ ডিফারেন্স, ইট শুড বি মেনশন ইন ইওর ব্যাকটেরিওলজি। হ্যাঁ, সেটা নিয়ে তোমাদের ডিসকাস করা হবে। বাট এখানে শুধু আমি ব্যাকটেরিয়ার সাথে, যেহেতু আমাদের ইম্পর্টেন্ট, সো এটার সাথে ভাইরাসের ডিফারেন্সটা তোমাদের খুব ভালো করে জানতে হবে। যে পয়েন্ট গুলো আমি মেনশন করেছি সেভাবে, সে ওয়েতে কিন্তু লেখার চেষ্টা করো। অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স অনুযায়ী প্রথম দিকে ওই পয়েন্ট গুলা দিবে, যেটা লেস ইম্পর্টেন্ট সেটা নিচের দিকে মেনশন করবা। ওকে। আর একটা যদি পারো পিকচার শো আপ করতে, পিকচার দিলে না অনেক সময় দেখা যায় খুব নাম্বারটাও উঠে যায়। মাইক্রোবায়োলজিতে দেখা যাবে যে তোমার স্ট্রাকচার বা বিশেষ কোনো পার্টস, পিকচার মাস্ট বি ইনক্লুডেড ইন ইয়োর এক্সাম খাতা। দেখা যাচ্ছে পিকচারে তুমি অনেক কথা লিখে দিতে পারতেছো, তোমার তখন লেখার মধ্যে এত কিছু লেখা প্রয়োজন হয় না। লেখার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট শুধু 1 2 3 পয়েন্ট আকারে তোমাকে মেনশন করতে হবে। হ্যাঁ, আচ্ছা। আজকে আমরা নেক্সট যে পার্টটা দেখবো, তোমরা কিন্তু অলরেডি কিন্তু লাস্ট ক্লাসে কিন্তু ভিরিয়ন এই টপিকস, এই নামটা কিন্তু শুনছো। ভাইরাল স্ট্রাকচার, তোমাদের এখানে কিছু টার্মিনোলজি সম্পর্কে আমি এই ইন্ট্রোডাকশন ক্লাসটাতে একটু আলোচনা ডিসকাস করবো। তো প্রথমে ফার্স্ট অফ বলতেছি ভাইরাস পার্টিকেল। আমরা কিন্তু, আমি বলছি যে মাইক্রোস্কোপি যখন আমরা দেখি, ল্যাব ডায়াগনোসিস একটা কিন্তু আমি মানে একটা কিন্তু শব্দ তোমাদের উচ্চারণ করেছিলাম যে virus particle, that means virion, virus particle that can be seen in microscopy by the electron microscopy। কথাটা কিন্তু বলছি, পুরো ভাইরাসটা না, কিছু শুধু পার্টিকেল অংশটা তুমি বলতে পারো, সেটার another name is virion, ভাইরাস পার্টিকেল, the name is virion। এটা কিন্তু নামটা জেনে রাখো, VIRION, virion। ওকে। তো মেইন হলো ভিরিয়নটা কি, কখনো যদি ভিরিয়ন একটা শর্ট নোট দিতে পারে সেক্ষেত্রে বলো ভাইরাস পার্টিকেল ইজ কল্ড ভিরিয়ন। টোটালি জিনিসটা কি সেটা তোমরা যা যা স্ট্রাকচার গুলা পড়েছো সবকিছু এটাতে, দ্যাট অল পার্টস, অল টপিকস উইল বি ইনক্লুডেড ইন দিস পার্ট। যেমন ধরো প্রোটিন, which coats the genome, that is called capsid। একটা ভিএমের মধ্যে একটা ক্যাপসিড থাকে, তো ক্যাপসিডটা কি সেই জিনিসটা লিখে ফেললে। থার্ড, ক্যাপসিড ইউজুয়ালি সিমেট্রিক্যাল, তোমার চারপাশে সিমেট্রিক্যাল হয়, ইউজুয়ালি এটা অ্যাসিমেট্রিক্যাল হয় না। ক্যাপসিড প্লাস জিনোম যদি থাকে, অবশ্যই থাকবে, দ্যাট ইজ কল্ড নিউক্লিও ক্যাপসিড। একটা টার্মের মাধ্যমে যদি আমরা এক্সপ্রেস করি সেটাকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড। এই যে ক্যাপসিড প্লাস জিনোম, লাস্ট ছবিতে কিন্তু দেখছো তোমরা, এই যে দিস ইজ ক্যাপসিড and this is genome, it may be DNA or it may be RNA। the total যদি একসাথে এটাকে বলি, this is nucleocapsid। তাহলে জিনোম প্লাস ক্যাপসিড এই দুটাকে একসাথে বলা হয় নিউক্লিওক্যাপসিড। ওকে, ক্লাস আছে?
আচ্ছা, okay. Okay, sorry for interruption. আচ্ছা, এখানে দেখো নেক্সট আরেকটা অ্যানাদার কথা তোমাদের এখানে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের এখানে মেনশন করতে হবে, দে মে হ্যাভ অ্যান এনভেলপ। মে হ্যাভ অ্যান মানে সাম ভাইরাস কন্টেন এনভেলপ, সাম ভাইরাস হ্যাভ নো এনভেলপ, সেই জন্য এটা বললাম মে হ্যাভ অ্যান এনভেলপ। ওকে, একটা ভিরিয়ন যদি দেয় শর্ট নোট ফর্মে কিছু টার্ম এই জিনিসগুলো লিখতে পারো। টোটাল হিসেবে একটা ছবি দিলা প্লাস একটা ভিরিয়নটা কি, ক্যাপসিডটা কি, নিউক্লিও ক্যাপসিড কি, এনভেলপটা কি, এগুলো প্রত্যেকটা জিনিস ভিরিয়নের মধ্যে ইনক্লুড হবে। ওকে, আচ্ছা ভিরিয়নের মধ্যে আরেকটু সুন্দর করে দেখো লেখার মধ্যে কি কি লিখেছি। It contains nucleic acid, genome surrounded by code and in some cases envelope. একই সেম কথা। Second, যেটা important, control the viral heredity and variation, which is responsible for the infectivity. এই জিনিসটা কিন্তু তোমরা বুঝবা, ইন ফিউচারে কিন্তু আরো বোঝার বিষয়, কারণ ভিরিয়নের মধ্যে যে জিন থাকে তোমরা জানো জিন ক্যারিজ জেনেটিক ইনফরমেশন। একজন পার্সনের প্রোটিন এনজাইম গুলা কি টাইপের হবে সেটা তোমার রিড করার জন্য কিছু কোডন থাকে, এই জিনটা ক্যারি করে থাকে, সেই ইনফরমেশন গুলো ক্যারি থাকে দিস জিন। কথা বলতে পারছো, ডিএনএ অথবা আরএনএ, সেটাকেই বললাম কন্ট্রোল দ্য ভাইরাল হেরিডিটি, মানে জেনেটিক ইনফরমেশন ক্যারি করে। অ্যান্ড ভেরিয়েশন, জিন হলো একটা ওয়ান টাইপ অফ একটা প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড টাইপের সিকোয়েন্স, এখানে যদি কোনো রকমের ইজ দেয়ার এনি চেঞ্জ, কোনো রকম যদি চেঞ্জ হয় জিনের মধ্যে তাহলে একটা ভেরিয়েশন হবে। আমার কথা বুঝতে পারছো? আমরা জানি প্রোটিন স্ট্রাকচার, প্রোটিন গুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, ওই অ্যামাইনো অ্যাসিড কোড গুলো কিন্তু এই জিনটা কিন্তু ক্যারি করে। তাহলে মেইন কথা হচ্ছে জিন ক্যারি দ্য জেনেটিক ইনফরমেশন, নাম্বার ওয়ান। এটা হিউম্যানও বলতে পারো, ইন কেস অফ ভাইরাসও বলতে পারো, ইন কেস অফ ব্যাকটেরিয়া সেম, অল পার্সন অর অল এনিমালস এর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু সেম। তাহলে এটাই বললাম কন্ট্রোল দ্য ভাইরাল হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন। ভেরিয়েশন হচ্ছে এই কারণে ইফ there is change in the amino acid sequence and it causes antigenic variation, এই জিনিসটা হতে পারে। ওকে, এরপর থার্ড যে নাম্বারটা দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এটা বোঝাও exist outside the host and facilitates transmission from one host to another cell. এখানে বোঝাচ্ছি যেমন ভাইরাসটা আমি কখন বলছি মাল্টিপ্লিকেশন, when virus multiply, can you say কোথায়, আউটসাইড দ্য হোস্ট না ইনসাইড দ্য হোস্ট? Inside the হোস্টটা কি টাইপের হতে পারে, which type of host তোমাদের কাছে কি মনে হয়? Living cell, living cell. লিভিং সেল, লিভিং সেল মে বি হিউম্যান, মে বি Human, অ্যানিমাল, right. এর মধ্যে। Okay, তাহলে তোমরা ভাবো যে আউটসাইড দ্য হোস্ট সে কি করবে, মানে সে কোথায় থাকে, সে কি মাল্টিপ্লাই করে, মানে ইজ ভাইরাস মাল্টিপ্লাই আউটসাইড দ্য হোস্ট কি, মানে সে কি চুপচাপ বসে থাকে নাকি কোনো মাল্টিপ্লিকেশন হয় কি আউটসাইড দ্য হোস্ট? আউটসাইড দ্য multi- হোস্ট নো মাল্টিপ্লিকেশন। ওকে, তাহলে দ্যাট মিনস Yeah. দে সার্ভাইভ ইন দ্য এনভায়রনমেন্ট অ্যাজ এ রেসিডেন্ট, মানে আউটসাইডে তারা চুপচাপ বসে থাকে। বাট এখানে দেখছো এটাই লিখলাম এক্সিস্ট আউটসাইড দ্য হোস্ট, হোস্টের বাইরে থাকে, বেঁচে থাকে কিন্তু, বাট অ্যান্ড ফেসিলিটেটস ট্রান্সমিশন ফ্রম ওয়ান হোস্ট সেল টু অ্যানাদার, একটা হোস্ট সেল থেকে অ্যানাদার হোস্ট সেলে সে ট্রান্সফার হতে পারে। কথাটা বুঝতে পারছো? সো এই কথাটা ইম্পর্টেন্ট, লিখে রাখো, দে এক্সিস্ট আউটসাইড দ্য হোস্ট। ভিরিয়ন কিন্তু সার্ভাইভ করে আউটসাইড দ্য হোস্ট, সে কিন্তু চুপচাপ বসে থাকতে পারে, বাট দেয়ার ইজ নো মাল্টিপ্লিকেশন। কথাটা কিন্তু ক্লিয়ার করবা। থার্ড, ইট ফেসিলিটেটস ট্রান্সমিশন ফ্রম one is host cell to another host cell, মানে one human to another human এ সে কিন্তু ট্রান্সমিট হতে পারে through different route, বুঝছো? যেমন ধরো করোনা ভাইরাস যেটা তোমরা বর্তমানে দেখতেছো, when they enter into our body through the nasal route they can multiply in the lungs or in other organs. Okay, but outside host they can survive in the environment few hours to few days পর্যন্ত environment এ survive করতে পারে। কেন আমরা বলি মাস্কটা পরতে, যাতে আমাদের নেজাল রুট দিয়ে বা তোমার বলতে পারো আই দিয়ে
অথবা মুখ দিয়ে যাতে ট্রান্সমিট যাতে না হয়, সেই জন্য তো বলা হয় টু ইউজ মাস্ক, যাতে ওয়ান হোস্ট ওয়ান পার্সন থেকে অ্যানাদার হোস্টের মধ্যে অ্যানাদার পার্সনের মধ্যে যাতে ট্রান্সমিট যাতে না হয়, সেই জন্য বললাম ভিডিও এক্সিস্ট আউটসাইড দ্য হোস্ট and facilitates transmission from one host cell to another host cell. Do you clear this line? জি ম্যাম। এই কথাটা শোনো, আমরা কিন্তু যেহেতু আমি তোমাদেরকে কেন ভাইরোলজি পড়াচ্ছি, বিকজ এই যে বর্তমানে যে প্যান্ডেমিক সিচুয়েশন, তুমি যদি এখন আমি ভাইরাসটা নিয়ে না পড়ি তোমরা কিন্তু ইন্টারেস্ট পাবা না। আমি এখন তোমাদেরকে ইউজুয়ালি কিন্তু আমাদের ফার্স্ট টার্ম ব্যাকটেরিওলজি দিয়ে শুরু হয়, হ্যাঁ, কিন্তু আমি এটা শুরু করছি, বাট আমার কথা হচ্ছে প্র্যাকটিক্যাল যেহেতু যেটা সেটা দিয়ে পড়লে তোমাদেরও ইন্টারেস্ট লাগবে, পড়তে ভালো লাগবে। তোমরা এখন নিউজ পেপার পড়তেছো, নেটে যাচ্ছ, কিন্তু অনেক কিছু আছে টার্ম তোমাদের কাছে অপরিচিত থাকবে। ইফ আই ডিসকাস প্রপারলি ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য টপিকস। ওকে, আচ্ছা, নেক্সট দেখো another some virions also contain essential enzymes or some proteins। আচ্ছা, এখানে একটা ছবি দেখেছিলে না তোমরা? এই যে ফার্স্ট ছবিতে আমি একটা দেখেছি, দিস ইজ ভাইরাস পার্টিকেল and it is also contain sometimes enzyme থাকে। It may be DNA polymerase, it may be RNA polymerase, or it may be other enzyme থাকতে পারে। polymerase ছাড়াও other enzyme থাকতে পারে, সেটাকেই বলা হয়েছে some virion also contain important essential enzyme। তার মধ্যে কি লিখছি? reverse transcriptase enzyme EHA। ওকে, reverse REVERSE, reverse transcriptase TRANS, transcriptase CRIP transcriptase enzyme in HIV। দেখো HIV তে কিন্তু এই এনজাইমটা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য বলা হয়েছে এসেনশিয়াল এনজাইমও কন্টেন করতে পারে। এই নামটা শুধু লিখে রাখো, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ইন HIV। এই নামগুলো কিন্তু খুবই কমন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর এইচআইভি যখন পড়বা তখন এই নামটাই ফার্স্ট তোমাদের মনে থাকবে, বুঝতে পারছো? এখন একটু লিখে রাখলে পরবর্তীতে খুব ইজি হয়ে যাবে। তাহলে কখনো যদি একটা ভিডিও দেয় শর্ট, জাস্ট একটা ভাইরাসের একটা পিকচার, দেন একটা ডেফিনেশন, হোয়াট ইজ ভিরিয়ন, ভাইরাস পার্টিকেল ইজ ভিরিয়ন, স্ট্রাকচারটা সম্পর্কে বলবা, ক্যাপসিড, এনভেলাপ, দেন এই যে ভিরিয়নটা টোটাল ফাংশনটা কি, মেইন হচ্ছে কন্ট্রোল করে ভাইরাল হেরিডিটি, মানে জিন যেহেতু থাকে সো কন্ট্রোল হেরিডিটি থাকবে একটা। আর ভিরিয়নের সুবিধাটা কি, মানে এটা যেহেতু আউটসাইড দ্য হোস্টে সে সার্ভাইভ করতে পারে এবং অ্যানাদার ওয়ান পারসন টু অ্যানাদার পারসন ইট ক্যান ইজিলি ট্রান্সমিট, এটা একটা। তাহলে একটা যে কোনো জিনিসের পয়েন্ট আকারে নিবা, কখনোই তোমরা প্যারাগ্রাফ ওয়েতে কখনোই লিখবে না। কথা আমার বুঝতে পারছো? সুন্দর করে ডেফিনেশন, এরপর একটু স্ট্রাকচার, একটু ফাংশন, এরপর কোনো ইম্পর্টেন্ট যদি পয়েন্ট থাকে ছোট ছোট পয়েন্ট করে লিখে ফেলবে। নাও ক্যাপসিড, একটা ক্যাপসিড অনেক সময় ফাংশন দিতে পারে তোমাকে, শুধু ক্যাপসিডের ডেফিনেশনটা জানো, আমি আর বলতে চাচ্ছি না, ফাংশনটা একটু লিখে রাখো। হ্যাঁ, আচ্ছা আমাকে একটু বলো তো, ক্যাপসিড কি আউটসাইডে থাকে না ইনসাইড দ্য জিনোম, কোনটার ভিতরে থাকে? জিন কি ভিতরে না ক্যাপসিড ভিতরে থাকে বলো তো? টেল মি উইথ স্ট্রাকচার প্রেজেন্ট, জিন ভিতরে বাইরে ক্যাপসিড আউটসাইডে। সো ক্যাপসিড যেটা, এটা কি প্রোটিন না লিপিড না কার্বোহাইড্রেট লেয়ার? এটা কোন লেয়ার ক্যাপসিডটা? আমাকে বলো তো। প্রোটিন লেয়ার। তাহলে এটা লিখে রাখো, ক্যাপসিড হলো একটা প্রোটিন লেয়ার, কম্পোজিশন ইজ প্রোটিন লেয়ার। এটা কি কাভার, এটা হচ্ছে কাভার করে দ্য জিনোম, জিনোমটাকে কাভার দিচ্ছে, ঠিক না? ওকে, তো ফাংশন কি দিলাম, যেহেতু প্রোটিন জিনটার ভিতরে থাকে সো ফার্স্ট কাজ যেটা লিখবা, ইট প্রোটেক্ট দ্য ভাইরাল নিউক্লিক অ্যাসিড, এটাই হলো মেইন কাজ, ভাইরাল নিউক্লিক অ্যাসিড। ওকে, সেকেন্ড, এই কথাটা কিছু মানে বোঝাতে চাচ্ছি, যেমন ধরো ক্যাপসিড হলো প্রোটিন, ভালো কথা, একটা জিনিস তোমরা লিখে রাখো, যেমন প্রোটিন, যে ক্যাপসিড ইজ কম্পোজড অফ প্রোটিন, সো ইট acts as ফার্স্ট সেকেন্ড লাইন লিখে ফেলো, ইট acts as অ্যান্টিজেন হিসেবে কাজ করে, সোজা হিসাব।
আমরা যখনই জানি যে অ্যান্টিজেন যদি কোনো কিছু হতে হয়, এনিমি যদি হতে হয়, আমাদের বডিতে কোনোটা যদি অ্যান্টিজেন হিসেবে কাজ করে, দ্যাট শুড বি প্রোটিন আর ইট শুড বি কার্বন পলিস্যাকারাইড ইন নেচার। এটাই হতে হবে, প্রোটিন অথবা পলিস্যাকারাইড ইন নেচার হতে হবে। তার মধ্যে প্রোটিন গুলো হচ্ছে স্ট্রং অ্যান্টিজেনিক। ওকে, সেটাই বললাম, যেহেতু এটা প্রোটিন সো ইট অ্যাক্টস অ্যাজ অ্যান্টিজেন। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্টিজেন যখন হবে, ধরো আমাদের করোনা ভাইরাস, তার একটা ক্যাপসিড আছে। এখন এটা when it enter into our body, এটা কি একটা অ্যান্টিজেন, মানে এটা কি এনিমি নাকি এটা আমাদের বন্ধু? তোমাদের কাছে কি মনে হয়? ভাইরাসটা when করোনা ভাইরাস এন্টার ইনটু আওয়ার বডি, তার মধ্যে একটা ক্যাপসিড থাকবে। আমি কিন্তু যে কোনো জিনিসে করোনা ভাইরাস দিয়ে জেনারেল ধরো একটা বুঝাবো, তাহলে আমার তোমাদের সুবিধা। এখন আমাকে বলো, ক্যাপসিড হলো একটা প্রোটিন, পুরো বডিটাই ভাইরাসটা আমাদের বডিতে এন্টার করলো। তাহলে এখন বলো, আমি যে বললাম ক্যাপসিড যে একটা অ্যান্টিজেন, এখন এটা কি আমাদের কি এনিমি নাকি এটা আমাদের জন্য একটা ডিফেন্সিভ ম্যানার? ডিফেন্সিভ ম্যানার কোনটা মনে হয়? তোমার বডিতে ভাইরাস ছিল, ক্যাপাসিটি কি থাকবে তখন তোমার এনিমি হবে নাকি তোমার ডিফেন্সিভ, এটা কোনো ম্যানার, কোনো ওয়ে যখন দেখা ইন্টেন্সিভ ক্যাপাসিটি কথা মনে হয় ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, আমি তোমাকে বলতেছি, সহজ হিসাব করে বল। When coronavirus enter into your body, it acts as enemy, but it is harmful to your body, না it is beneficial for your body? এইটা জাস্ট ইজি করো আমার কাছে, বলো। harmful. হার্মফুল। তা হার্মফুল হয় যখন সে কি এনিমি নাকি তোমার সাথে বন্ধু, ফ্রেন্ডশিপ রিলেশন? তাহলে এটা কি বলে, এবার সহজ করে বলো। enemy. এখন আমরা মাইক্রোবায়োলজি ইন আওয়ার সাবজেক্ট, তো এনিমিকে তো এনিমি হিসেবে বলবো না, এনিমি হচ্ছে আমাদের ইজ আওয়ার নর্মাল ল্যাঙ্গুয়েজ, না? এখন মাইক্রোবায়োলজিতে আমরা উই ডিল মাইক্রো অর্গানিজম নিয়ে ডিল করতেছি। সো মাইক্রো অর্গানিজম when enter into our body, তুমি বলতেছো এনিমি, এটা দে আর হার্মফুল আওয়ার বডি, ওইটার একটা স্পেসিফিক নাম আছে। সে যখন এনিমি হবে, হার্মফুল আওয়ার বডি, সে প্রোটিন নেচার, তো এটা কি হবে এটার নামটা? Antigenicity. আমি যখন ইমিউনোলজিতে যখন পড়িয়েছি তখন তাকে কি বলছি, সে একটা যেহেতু ফরেন পার্টিকেল, তোমার ভাষায় যখন প্লিজ, আমার মনে হয় তোমরা কেউ মনে হয় একটু কথাবার্তা বলছো। when I ask a question then you talk with me, হ্যাঁ, কোশ্চেন করা বা কোনো কিছু না বুঝলে কোশ্চেন করো, নো প্রবলেম। আচ্ছা, when any thief enter your house, they are enemy for you, ঠিক না? সেটাই বলতেছি, when any virus enter into our body they are also harmful to us. The harmful যদি হয় so they are enemy, they are foreigner to our body. অবশ্যই একটা ফরেনার হতে হলে আমাদের একটা নেচার থাকতে, কম্পোজিশন। আমি বলছি এটা প্রোটিন হতে হবে অথবা পলিস্যাকারাইড। এখন তোমরা নিজেরাই বলো, সে ক্যাপসিডটা কি বলছে অলরেডি, এটা কম্পোজিশনটা কি ছিল? প্রোটিন নেচার। সো আমি কিন্তু একটা লাইন বলেছি, দে অ্যাক্টস অ্যাজ অ্যান্টিজেন হিসেবে কাজ করে। কথা বুঝছো? অ্যান্টিজেন যখন হিসেবে কাজ করে তখন এটার ইম্পর্টেন্ট হলো কি, বডিতে যখন ঢুকতেছে এটার এগেনস্টে কি ডিফেন্স কি তৈরি করবা না করবা না? সে তো এনিমি, তোমার বডিতে আসছে, তো তোমার কি বডিতে একটা ডিফেন্স তৈরি করতে হবে। ওই ডিফেন্সিভ ম্যানারটা কি বলতো? ওটাকে ধরো একটা, তোমরা একটা রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে অ্যান্টিবডি। ওকে, অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেনের এগেইনস্টে সবসময় অ্যান্টিবডি তৈরি হয়। তো সেটাই বললাম, তোমরা সেকেন্ড লাইনটা লিখো, ক্যাপসিড অ্যাক্টস অ্যাজ অ্যান্টিজেন। ওকে, কেন আমি বলছি না? বিকজ দে কম্পোজড অফ প্রোটিন। একটা অ্যান্টিজেন হতে হলে মেইনলি প্রোটিন হতে হয়, মেইনলি প্রোটিন গুলো স্ট্রং অ্যান্টিজেনিক, মানে সে হলো স্ট্রং হার্মফুল একটা ফরেনার সাবস্টেন্স। কথা বুঝছো? তো আচ্ছা, যেমন ধরো আমি যদি বলি শত্রু, চাইনিজরা একটু খুব রাশিয়ানরা আরেকটু বেশি, হ্যাঁ? তো আবার তার সাথে যদি আমি নেপালকে যদি বলি, আমাদের মধ্যে তিনটা কোনটা বেশি স্ট্রং ক্যাটাগরি তোমার কাছে মনে হয়? এই তিনটার মধ্যে কোনটা স্ট্রং
অ্যান্টিজেনিক হতে পারে বলো তো? নেপাল না চাইনিজ না রাশিয়া? তোমাদের চিন্তায় কি মনে হয় খুব একটা স্ট্রং অ্যান্টিজেনিক বা এনিমিক একটা যদি হয়, তোমার দেশকে যদি অ্যাটাক করে এই তিনটার মধ্যে তুমি কোনটাকে নিয়ে বেশি ভয় পাবা? ধরো আমি যদি চিন্তা করি নেপাল অথবা রাশিয়া। চীন, রাশিয়া, কারণ রাশিয়ার কাছে তো পারমাণবিক ওদের কিন্তু আছে, কিন্তু এই জিনিসগুলো চিন্তা করতে হবে তোমার। তাহলেই হচ্ছে কম্পোজিশন চিন্তা করতে হবে, তার কম্পোজিশনটা কি দিয়ে তৈরি। যার কম্পোজিশন যত স্ট্রং ক্যান্ডিডেট সে কিন্তু তত স্ট্রং এনিমিক। ওকে, সেটাই বললাম। তাহলে প্রোটিন ক্যাপসিড অ্যাক্সেস অ্যান্টিজেন কেন? ব্রেকেটে লিখো কম্পোজড অফ প্রোটিন। প্রোটিন গুলো স্ট্রং অ্যান্টিজেনিক হয়, স্ট্রং অ্যান্টিজেনিক। আচ্ছা, সেকেন্ডে লিখো এটার সাথে দে প্রডিউস অ্যান্টিবডি এগেনস্ট অ্যান্টিজেন, দে প্রডিউস অ্যান্টিবডি। ওই অ্যান্টিজেনের এগেনস্টে বডি কি করবে? অ্যান্টিবডি তৈরি করছে। সো দে প্রডিউস ইমিউন রেসপন্স, ইমিউন রেসপন্স। ওকে, এটার কিন্তু একটা ভালো দিকও হলো যখন অ্যান্টিজেনটা ইন্ট্রোডিউস করলো আমাদের জন্য হার্মফুল, কিন্তু সাথে সাথে আমাদের বডি কি করে ওই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে। এটা হলো আমাদের বডির ডিফেন্সিভ মেকানিজম। সো এগেনস্ট দিস অ্যান্টিজেন দে প্রডিউসড ইমিউন রেসপন্স। এই কথাটা লিখে রাখেন। ওকে, থার্ড। আচ্ছা, capsid as capsid is acts as antigen, it helps in serological diagnosis. It helps in serological diagnosis. আমরা serological diagnosis এর মধ্যে কি ছিল বলো তো? অ্যান্টিবডি ডিটেকশন এন্ড অ্যান্টিজেন ডিটেকশন। তাহলে তোমার দেখো তুমি, আমরা যদি অ্যান্টিজেন যেহেতু সে আছে এটার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হয়, আমরা যদি 5 দিন বা 7 দিন পরে যদি ব্লাড টেস্ট করি, হ্যাঁ, তাহলে কি পাবো বলতো? ব্লাডের মধ্যে অ্যান্টিবডি পাবো। তাহলে সেটাই আমি বললাম, ইট হেল্পস ইন ডায়াগনোসিস অফ সেরোলজিক্যাল ডায়াগনোসিস অফ ভাইরাস। ওই ভাইরাসটা ডায়াগনোসিসে হেল্প করে। এই কথাটাই কিন্তু এটা লিখে রাখছি। 3 নাম্বার বলো, ক্যাপসিড as capsids acts as an antigen, যেহেতু ক্যাপসিড একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, so it helps in serological diagnosis of virus, serological diagnosis of virus. ওকে, আচ্ছা, আরেকটা 3 নাম্বার লিখে রাখো। it 4 নাম্বার, it participate in the viral infection। যেটাতে তোমার এনভেলপ থাকবে না সেটাকে ইন দ্যাট কেস তোমার ক্যাপসিডটাই থাকে আউটার কাভারিং। সো ইট হেল্পস ইন ভাইরাল ইনফেকশন, মানে ভাইরাল অ্যাটাচমেন্ট, হোস্ট সেলের সাথে ভাইরাসের যদি অ্যাটাচমেন্ট হয় সেগুলোতেও সে সাহায্য করতে পারে। সো ইট পার্টিসিপেট ইন ভাইরাল ইনফেকশন। তাহলে ক্যাপসিডের অনেক সময় 3টা বা 2টা কমন ফাংশন চায়। এই ফাংশন গুলা, দিস ফাংশন শুড বি মেনশনড ইওর এক্সাম খাতা। ওকে, আমি ফার্স্ট এন্ড সেকেন্ড থার্ড পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রোটেকশন দ্য নিউক্লিক অ্যাসিড, সেকেন্ড বললাম ইমিউন রেসপন্স, এটা যেহেতু অ্যান্টিজেন হিসেবে কাজ করে সো বডিতে এটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। সো এটা একটা আমাদের কি ইমিউন রেসপন্স তৈরি করতেছে। আর থার্ড বলছি এটা সেরোলজিক্যাল ডায়াগনোসিসে হেল্প করে। তুমি কিন্তু 5 দিন বা 7 দিন পরে যদি ব্লাড টেস্ট করো তাহলে ওই অ্যান্টিজেনের এগেইনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হবে দ্যাট হেল্পস ইওর ডায়াগনোসিস। ওকে, আচ্ছা, এনভেলপ সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে লটস অফ ইনফরমেশন দিয়ে দিচ্ছি, ঠিক না? সেটা আরো পরে। আচ্ছা, এনভেলপটা শুধু একটু দেখে নাও, তোমাদের একটা মেইন জিনিস যেটা ইম্পর্টেন্ট। এনভেলপ, এই যে দ্যাট ইজ আউটার লেয়ার, টোটাল আউটার লেয়ার, যেটা কি দিয়ে তৈরি হয়? কম্পোজড অফ লাইপোপ্রোটিন। লাইপোপ্রোটিন। প্রোটিন। তাহলে এটা কোথা থেকে পাচ্ছে? এই যে লিপিড লেয়ার, হ্যাঁ, এই যে লিপিড লেয়ারটা কোথা থেকে পাও, এটা কিন্তু তোমাদের একটা কোশ্চেন হতে পারে। দেখো তো ফার্স্ট লাইনে কিন্তু আমাদেরকে আনসার দিয়ে দিচ্ছে, ফার্স্ট লাইনটা লিখে দিচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। obtained by budding through a cellular membrane, host cellular membrane, এটা কিন্তু হোস্ট সেল। budding through a cellular বলতে বুঝেছে হোস্ট সেলুলার মেমব্রেন। কথা বুঝছো? এই কথাটা লিখে রাখো, except pox virus। ইউজুয়ালি ভাইরাসের যে ভাইরাসের এনভেলপ থাকে, যে আউটার লেয়ারটা থাকে, দ্যাট ইজ লাইপোপ্রোটিন, মানে মেইনলি হচ্ছে লিপিড লেয়ার। দিস লিপিড লেয়ার যেটা পাচ্ছ, আমরা বলতেছি যে
they only multiply within the host cell যখন মাল্টিপ্লাই করবে আমাদের হোস্ট সেলে একটা সেল মেমব্রেন থাকে, ওই সেল মেমব্রেন থেকে তারা কিন্তু তাদের এনভেলপ লেয়ারটা পেয়ে থাকে। কিন্তু এটাই বললাম obtained by budding through a host cellular membrane। একটা এক্সেপশন থাকে, এক্সেপশন হলো পক্স ভাইরাস। এই এক্সেপশনটাও লিখে রাখেন, অনেক সময় এমসিকিউ দিয়ে দেয় যে এক্সেপশনে তোমাদেরকে দিচ্ছে, হ্যাঁ, যে obtained by budding through a cellular membrane। এই হোস্ট সেল মেমব্রেন থেকে পাচ্ছে না এরকম একটা এক্সেপশন জানতে চাই অনেক সময়, তাহলে সেটা হলো পক্স ভাইরাস। এমসিকিউ এটা আমি এটা সাধারণত ভাইবাতে জিজ্ঞেস করি না, তবে তোমার ভাইবাতে জিজ্ঞেস করা হয় যে এই যে লিপিড লেয়ারটা এটা কোথা থেকে পাও, তখন বলবো ম্যাডাম এটা হোস্ট সেল মেমব্রেন থেকে এটা ভাইরাস পেয়ে থাকে। আচ্ছা, আর এই যে এক্সেপশনটা বললাম পক্স ভাইরাস, এটা অনেক সময় তোমার এমসিকিউ তে লিখে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন ফর ইউ, এটাকে প্লিজ আপনারা রেড মার্ক দিয়ে আন্ডারলাইন করে দিন। একটা ছবি দেখাই, হ্যাঁ, কথাটার সাথে ছবিটা ইম্পর্টেন্ট। এই যে দেখো, দিস ইজ কি, আমি দেখো ফোকাস করো আমার জাস্ট পয়েন্টারে, তোমরা এই যে ইয়েলো মার্কিংটা কি বলো তো, এটা পাশে কিন্তু লেখা আছে হোস্ট সেল মেমব্রেন, আর প্লাজমা মেমব্রেন। তাহলে এটা হলো একটা হোস্ট সেল, এটা পুরোটা কিন্তু একটা হোস্ট সেল। তোমরা ওই সাইডটা দেখতে পাচ্ছ না, আমরা শুধু ওয়ান সাইডটাকে জাস্ট ফোকাস করতেছি। হ্যাঁ, এটা কি, এটা দিস ইজ, এই যে মার্কিংটা দেখো, একটা ভাইরাল লেয়ার, ক্যাপসিড। ভাইরাল ক্যাপসিড। তাহলে ভাইরাস রিপ্লিকেট উইদিন দ্য হোস্ট সেল, সে কিন্তু রিপ্লিকেট হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো নিচে, এটাকে বলা হয় বার্ডিং। এই যে হোস্ট সেল মেমব্রেনটা যখন একটু ফুলে যাচ্ছে বাইরের দিকে, ভাইরাল ক্যাপসিড এন্টার ইনটু দ্যাট হোল, এই হোলের মধ্যে ঢুকে যাচ্ছে। দিস ইজ কল্ড বার্ড। ওকে, ভাইরাল নিজস্ব পার্ট হচ্ছে ক্যাপসিড, এখন এই সেল মেমব্রেনটা বার্ডিং হচ্ছে, পুশড, দেন ক্যাপসিড পুশড ইনটু দ্যাট বার্ড, বার্ডের মধ্যে সে পুশড হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, বার্ডিংটা কমপ্লিট হচ্ছে, there is completion of full budding। এখন ক্যাপসিড দ্যাট ইজ কমপ্লিটলি কাভার্ড বাই এ কি লেয়ার বলো তো, এই যে ক্যাপসিড লাইপোপ্রোটিন। covering হচ্ছে by the layer which is mainly derived from host cell membrane। দেখছো, হোস্ট সেল মেমব্রেন থেকে পাচ্ছে কিভাবে, থ্রু এ বার্ডিং। এই যে বার্ড হয়েছে কি একটা একটু ফুলে যাওয়া, ওইটার মধ্যে সে পুশ ডাউন হচ্ছে। ওকে, এরপর দেখো কমপ্লিটলি ওয়েন, এই যে যখন এটা কমপ্লিট হয়ে যাচ্ছে তখন এই হোস্ট সেল মেমব্রেনটা আবার কাভার হয়ে যাচ্ছে, আর দিস হোস্ট সেল কাভার দা ক্যাপসিড লেয়ার। তাহলে এখন এটা দেখি, এখন তোমরা বলো যে envelope is derived from which part of হোস্ট, হোস্টের কোন পার্ট থেকে এনভেলপটা পাওয়া যায়? সেল মেমব্রেন থেকে। সেল মেমব্রেন থেকে। সেল আমরা মেমব্রেন। জানি হোস্ট কিন্তু অ্যানিমাল বলো আর হিউম্যান বলো, তাদের কিন্তু সেল মেমব্রেন থাকে বা প্লাজমা মেমব্রেন থাকে, ওই প্লাজমা মেমব্রেন থেকে আমরা পাই। আর প্লাজমা মেমব্রেনটা হচ্ছে মেইনলি হচ্ছে লিপিড আর প্রোটিন, ওই লিপিড লেয়ারটাই কিন্তু পাচ্ছি। কথা বুঝছো? তাহলে একটা যদি এক্সেপশন জানতে চায়, যারা তোমার হোস্ট সেল মেমব্রেন ইউজ করে না, তাদের ওই একটার নাম কি বলতো, একটা এক্সেপশন পক্স ভাইরাস। পক্স ভাইরাস। পক্স ভাইরাস। এটাকে এখন আন্ডারলাইন করে রাখো, এটা কিন্তু এমসিকিউ তে দেয়, অথবা তোমাদের দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর ইওর ভাইবা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এনভেলপটা যে এটার ফাংশন তোমাদেরকে অনেক সময় জানতে দেয়, আমি কিন্তু অলরেডি অনেক কিছু আলোচনা করছি আগে। হ্যাঁ, এই কথাটা একটু লেখেন যে ইট কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান ভাইরালি কোডিং প্রোটিন, কোডেড প্রোটিন, একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন থাকে। তোমাদেরকে কি একবার দেখিয়েছিলাম না ছবি, যেমন ধরো এই যে ছবিগুলো দেখায়, প্লিজ ফোকাস, দিস ইজ এনভেলপ লেয়ার। হ্যাঁ, এনভেলপ লেয়ার, ইট কন্টেন্স সাম স্পাইক প্রোটিন। দেখছো, এটা হচ্ছে লিপিড লেয়ার, and the layer contains sometimes spike protein, spike protein থাকে। স্পাইকটা কি হিসেবে কাজ করে, এটাকেই বললাম, এই লাইনটার অর্থ হলো যে envelope layer contain
envelope layer contain at least virally coded protein মানে spike protein সহজ কথা লিখে রাখো it contain spike protein it contain spike glycoprotein আর একটু যদি বলো spike shape glycoprotein helps in attachment of protein to the কাদের সাথে বলো তো helps in it helps the attachment of virus to the which cell Host cell. হোস্ট সেল ওকে আচ্ছা তাহলে হোস্ট সেলের সাথে অ্যাটাচ করতে সাহায্য করে আমরা কিন্তু জানি ফর অ্যাটাচমেন্ট ফর গ্রিপিং ফর গ্রেপ মানে কি দেয়ার শুড বি এ লিম্ব একটা লিম্ব থাকতে হবে এই লিম্ব না থাকলে তুমি গ্রিপ করতে পারবে না তুমি অ্যাটাচ করতে পারবে না টাচ করতে পারবে না তো স্পাইকটা তোমার অ্যাটাচমেন্টে সাহায্য করছে এই কথাটাই লিখেন ফাংশনের মধ্যে এই কথাটা ওকে আচ্ছা এরপর সেকেন্ড আর একটা থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট এনভেলপের মধ্যে দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ ব্ল্যাক বোল্ড লেটারে লেখা লস অফ এনভেলপ results in loss of infectivity is it true ম্যাম ট্রু ম্যাম। true কেন বলতো এনভেলপটা যদি আমরা লস করে ফেলি তাহলে there is no chance of infection হওয়ার কোনো চান্স হবে না এটা কি ট্রু নাকি আমি এটা ভুল কথা লিখছি বলো তো করোনা ভাইরাস তোমরা যেটা পড়তেছো সার্চ করোনা ভাইরাস 2 এটা সার্চ করোনা ভাইরাস 2 না যে বর্তমানে যে প্যান্ডেমিক সিচুয়েশনটা হচ্ছে ম্যাম সার্চ করোনা ভাইরাস 2 তো নাকি 1 দিয়ে টু ট্রু ম্যাম। হ্যাঁ 2. তাহলে এটা কি এনভেলপ ভাইরাস নাকি নন এনভেলপ ভাইরাস কোন রুটে ট্রান্সমিট হয় এনভেলপ ভাইরাস ম্যাম this is envelope এটা by which route it is transmitted search করোনা ভাইরাস রেসপিরেটরি রুট। Inhalational. Inhalational. ইনহেলেশন রেসপিরেটরি। the virus which is transmitted by respiratory tract they are envelope naki non envelope virus Enveloped virus. definitely এনভেলপ। তোমরা যারাই respiratory tract এর মাধ্যমে transmitted হচ্ছে they are all enveloped virus এখন আমি তোমাদেরকে কি বলছি enveloped ভাইরাসকে তোমাদেরকে ধ্বংস করার কিছু সিস্টেম কি বলছিলাম যে enveloped ভাইরাস এই যে আমরা যে বলি যে আপনারা ইয়ে করবেন হ্যান্ড ওয়াশ দিবেন সোপ ইউজ করবেন স্প্রে অ্যালকোহল ব্লিচ কিছুক্ষণ পর পর ফ্লোর পরিষ্কার করার কথা বলা হয়েছে সারফেস গুলো পরিষ্কার করার কথা বলা হয়েছে অথবা হ্যান্ড সোপ দিয়ে করতেন সো এনভেলপ ইজ সেনসিটিভ টু সোপ 70% alcohol and bleach এটা কিন্তু বলছি হ্যাঁ তাহলে সুবিধা হবে this envelope layer is destroyed so virus cannot be multiplied okay virus cannot be multiplied virus cannot be multiplied এখন নিজেরে বলো যদি loss of envelope যদি নষ্ট হয় so there is loss of infectivity clear ম্যাম কথাটা আমার ক্লিয়ার হয়েছে তোমাদেরকে আমি কিন্তু Yes, ma'am. envelope পড়ার সময় বলেছিলাম যে envelope ভাইরাসটা হলো লিপিড দিয়ে তৈরি and these are sensitive to soap কিন্তু alcohol it is one type of lipid হ্যাঁ এরপর 70% alcohol and bleach ওকে এখন যদি ওই envelope টা যদি destroy হয়ে যায় can they multiply within the host cell না ম্যাম নো ম্যাম। No, ma'am. মাল্টিপ্লাই হবে না সেটাই তো আমি তোমাদেরকে সুবিধাটা বললাম যে লস অফ এনভেলপটা যদি লস হয়ে যায় দেয়ার ইজ লস অফ ইনফ্যাক্টিভিটি এইটাই হচ্ছে আমাদের মেইন রিজন করোনা ভাইরাসে সার্চ করা হচ্ছে আমরা কেন সোপ দিয়ে হ্যান্ড ওয়াশ করতেছি কেন 70% অ্যালকোহল ইউজ করতেছি ওয়াই উই ইউজ ব্লিচ ওকে এই যে তাহলে ইনফেকশনটাই তোমার আমরা বন্ধ করে দিতে পারি সো ইট ক্যান নট transmitted to the another person ভাইরাসটাই ডিস্ট্রয় হয়ে যাচ্ছে আচ্ছা আমার একটা ইম্পর্টেন্ট স্যার কল দিয়েছে প্রিন্সিপাল স্যার সো টুডে there is end of session inshallah there will be next class